হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফজরের নামাজ পড়ার পর সন্ধ্যা ব্যালকনিতে এসেছিল। ব্যালকনি থেকে আকাশ আর জেডিকে চিনতে পারেনি, তবে বাগানে আকাশদের কাছাকাছি এসে চিনতে পারে। সন্ধ্যা মূলত সকালের আলো ফোটার আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, অর্থাৎ জেডি আসার পরপরই। একই সাথে সৌম্যও এসে দাঁড়িয়েছিল সন্ধ্যার পিছে। সে গতকাল রাত থেকে সন্ধ্যাকে অনেকবার কল করেছিল, কিন্তু সন্ধ্যা ফোন তুলছিল না বলে সৌম্য ভীষণ টেনশন করছিল। সে জানত আসমানি নোয়ান বাড়িতে নেই, এজন্য আরও বেশি চিন্তা হচ্ছিল। নিয়াজকে কল করেও পায়নি, তাই এক প্রকার বাধ্য হয়ে বনুর টানে অনেকগুলো বছর পর এই বাড়ির ভেতর পা রেখেছিল। তার বনু ঠিক আছে কিনা, শুধু এই খবরটুকু নিয়েই সে চলে যাবে। বাড়ির মেন গেট থেকে ভেতরে আসার পর সৌম্য সন্ধ্যাকে বাগানের দিকে যেতে দেখে স্বস্তি পায়। তার বনু ঠিক আছে এই ভেবে, দুটো কথা বলে এখান থেকেই চলে যেতে পারবে ভেবে স্বস্তির পরিমাণ আর একটু বেড়েছিল। সৌম্য সন্ধ্যার পিছু পিছু আসতে আসতে পিছু ডাকতে নেয়। তখনই এখানে আকাশ আর জেডির কথায় তারা সন্ধ্যাকে ডাকা হয় না, স্থির হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যের সামনে সন্ধ্যাও তখনই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আকাশের বলা সেই প্রথম কথাগুলো থেকে শুরু করে জেডির শেষ করা আর্তনাদ সবকিছু শুনেছে তারা দুভাই বোন। আকাশ আর জেডির অসহায়ত্ব স্বচক্ষে দেখেছে। আকাশের গত 1 বছরের করা কর্মকাণ্ডের কথা জেনেছে, সৃজনকে রক্ষা করার কথা জেনেছে, আড়াল থেকে সৌম্যকে আগলে রাখার কথা জেনেছে তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই অধীর ভাইয়া এখনও বেঁচে আছে, যে ভাগ্যের কাছে হেরে গিয়ে তার প্রাণকে খুব বাজেভাবে হারিয়ে ফেলেছে। দু ভাইবোন ভেজা চোখে নিচু হয়ে বসে আকাশের দিকে 2 হাত বাড়িয়ে দেওয়া জেডির পানে চেয়ে আছে। সন্ধ্যার স্মৃতির পাতায় ভেসে ওঠে ছোটবেলায় তার একমাত্র খেলার সাথী অধীর ভাইয়ার সাথে কাটানো কিছু মুহূর্তের মাঝে একটি দৃশ্যপট। কি চাই তোর সন্ধ্যা প্রাণ? শুধু একবার বল, আমি এক্ষুনি সব এনে দিচ্ছি। অধীরের কথা শুনে ছোট্ট সন্ধ্যা বিরক্ত হয়ে বলে, আবার আমাকে অন্য নামে ডাকছ? আমার নাম শুধু সন্ধ্যা, শুধু সন্ধ্যা, বুঝলে? অধীর হেসে মাথা নেড়ে বলে, না, বুঝিনি। সন্ধ্যা চোখ পাকিয়ে বলে, কেন বুঝুনি? অধীর সন্ধ্যাকে টেনে মাঠে ঘাসের উপর বসায়। এরপর সেও সন্ধ্যার পেছনে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার কোমর সমান খোলা চুলগুলো নেড়ে চেড়ে বলে, সবসময় এভাবে চুল ছেড়ে থাকিস কেন? সন্ধ্যা চোখ মুখ কুচকে চেঁচিয়ে বলে, আহ, আমার চুল ছাড়ো অধীর ভাইয়া, লাগছে। অধীর হাত দিয়ে চুলের জট ছাড়াতে ছাড়াতে বলে, সারাদিন চুল ছেড়ে রাখার ফল এটা। এরপর পকেট থেকে একটি সুন্দর রাবার ব্যান্ড বের করে সন্ধ্যার চুল উঁচু করে ঝুঁটি করে দেয় আর বলে, তোর চুল একদিন হাঁটুর নিচ ছাড়িয়ে যাবে, ভুলেও চুল কাটার কথা মাথায় আনবি না। তোকে কষ্ট করে কিচ্ছু করতে হবে না, চুল তোর, যত্ন আমার, বুঝলি প্রাণ? আর তাছাড়া বউ বানাবো তোকে আমি, তাই তোর উল্টো কথা আমি বুঝি না। কথাটা শুনতে সন্ধ্যা অধীরের দিকে তাকায়, মুখ ভেঙে বলে, হব না তোমার বউ, সারাদিন প্রাণ প্রাণ বলে মাথা খেয়ে ফেলো আমার। অধীর সন্ধ্যার কান টেনে ধরলে সন্ধ্যা চেঁচিয়ে বলতে থাকে, হব হব, তোমারই বউ হব, কান ছিঁড়ে গেল আমার, কান ছাড়ো। আহ! অধীর সন্ধ্যার কান ছেড়ে দেয়। সন্ধ্যা কান ডলতে ডলতে অধীরের দিকে চেয়ে বলে, আমি যা যা চাইব সব দিতে হবে কিন্তু। অধীর হেসে বলে, পাক্কা, সব দিব, কি চাই তোর? সন্ধ্যা দুষ্টুমি হেসে বলে, সকালে একবার, রাতে একবার তোমাকে ঝাঁটা দিয়ে পেটাতে দিতে হবে। অধীর কেশে ওঠে, আবারও সন্ধ্যার কান টেনে ধরতে দিলে সন্ধ্যা তার আগেই মাঠ থেকে উঠে দাঁড়িয়ে অধীরকে মুখ ভেঙে দৌড় দেয়। খিলখিলিয়ে হাসতে থাকে, ঘাড়ে ঝুলিয়ে রাখা ওড়না দুহাতে ধরে দৌড়াচ্ছে। অধীর সন্ধ্যাকে ধরতে না পেরে সন্ধ্যার পিছু দৌড়ায়, হাত উঁচু করে বলে, এই দাঁড়া, 2 আঙ্গুল সমান মেয়ে হয়ে আমাকে ঝাঁটা পেটাতে চাস? কত বড় সাহস! সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে একবার পিছু ফিরে অধীরের উদ্দেশ্যে বলে, তো এই 2 আঙ্গুলের মেয়েকে বিয়ে করতে চাও কেন? লজ্জা নেই? অধীর কিছু বলতে গিয়েও হেসে ফেলে, হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে, নিজেকে সামনে বলে, তুই হাফ আঙুল সমান হলেও তোকেই বিয়ে করব, পাকনা বুড়ি। 7 বছরের সন্ধ্যা বিয়ে ভালোবাসা এসব না বুঝলেও অধীরের এসব কথা তার বেশ ভালোই লাগত, প্রাণ খুলে হাসত। অধীর ভাইয়ের সাথে এমন ধারার খুনসুটির দিনের শেষ নেই সন্ধ্যার। সন্ধ্যা তখন ভালো লাগা ভালোবাসার মানে বুঝত না,
কিন্তু তার খেলার সাথী খুনসুটির সাথী অধীর ভাইয়াকে হারিয়ে পাগলের মতো কেঁদেছিল। অধীর হারিয়ে যাওয়ার পর সন্ধ্যারা সেই গ্রাম ছেড়ে আসার পর সন্ধ্যার যখন অধীরকে খুব মনে পড়ত, তখন অবুঝ সন্ধ্যা একা একা পুকুর পাড়ে বসে কাঁদতে কাঁদতে বলতো, অধীর ভাইয়া আমাকে বউ তো বানালোই না, শুধু মিথ্যে বলে চলে গেল। মিথ্যুক অধীর ভাইয়া একটা। সব কিছু সন্ধ্যার স্পষ্ট মনে না থাকলেও সেই স্মৃতিগুলো একেবারে অস্পষ্টও নয়। বাচ্চাকালের পুরনো দিনগুলোর কথা ভেবে সন্ধ্যার দুচোখ বেয়ে নোনা জল গড়ায়, দৃষ্টি জেডিরূপী অধীরের পানে। সন্ধ্যার পিছনে দাঁড়ানো সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জেডি যে তাদের অধীর ভাইয়া, এটা কখনো কল্পনাতেও আসেনি। সৌম্যর মনে আছে ভার্সিটির লাইফের কথা। ভার্সিটির ফার্স্ট ইয়ারের শেষের দিকে জেডি তার কাছে এসে বলেছিল সে তার বোনকে বিয়ে করতে চায়। হঠাৎ জেডির থেকে এহেন প্রস্তাব পেয়ে সৌম্য ভীষণ অবাক হয়েছিল। ভার্সিটির প্রথম থেকেই জেডিকে ভীষণ উচ্ছৃঙ্খল একজন মানুষ হিসেবে চিনে এসেছে সৌম্য। সাথে আকাশও ছিল, তবে আকাশ জেডির তুলনায় একটু কম ছিল। জেডির থেকে পাওয়া নিজের বোনুর জন্য পাওয়া প্রস্তাবটি সৌম্যর একটুও ভালো লাগেনি। সে মুখের উপর না করে দিয়েছিল। এমন মানুষের সাথে সে তার বনুর জীবন কিছুতেই জড়াতে দিবে না বলেছিল। জেডিকে তার ফ্ল্যাট করা লোকদের ফেলেছিল সৌম্য। জেডির চালচলনে এমন মনে হতো, যদিও জেডি মেয়েদের সাথে মিশত এমন নয়, তবে জেডির গেট আপ, কথা বলার ধরনই এমন ছিল। এজন্য আকাশের অ্যাক্সিডেন্টের পর 4 মাসের মাথায় যখন আকাশের সাথে সাথে জেডিরও দেখা হয়েছিল, তখন সৌম্য তার অসুস্থ বনুকে নিয়ে জেডির গাড়িতে উঠতে সংকোচ বোধ করছিল। সেদিনও জানত না এটাই তাদের সেই অধীর ভাইয়া, যে হারিয়ে যাওয়ার পর থেকে তাদের জীবন এলোমেলো হওয়া শুরু হয়েছিল। অধীর মারা গিয়েছে জেনে সে কত চিৎকার করে কেঁদেছে। গ্রামের মানুষ তার কান্না দেখতে এসেছে। অধীর মারা যাওয়ার পর সৌম্য নদীর পাড়ে মাছ মারতে গিয়ে মাছ না মেরে নদীর পাড়ে বসে বসে কাঁদত। মনে হতো মায়ের বকা থেকে আর কেউ বাঁচাতে আসবে না। কতদিন নদীর পাড়ে বসে নিঃশব্দে কাঁদতে কাঁদতে ভাবত, অধীর ভাইয়া আর বলতে আসবে না, বড় ভাই থাকলে ছোট ভাইদের এত টেনশন করতে হয় না, আর কখনো বড় ভাইয়ের মতো তার মাথায় হাত বুলিয়ে দিতে আসবে না। যাকে নিয়ে এত সব অনুভূতি ছিল, আজ শুনছে সেই অধীর ভাইয়া নাকি দিব্যে বেঁচে ছিল, আজও বেঁচে আছে, যা যা ঘটেছে তার বনুকে কেন্দ্র হয়ে। সৌম্যর মনে পড়ে একসময় চিন্তিত অধীরের বলা কথা। অধীর তার দুহাতের মাঝে সৌম্যর দুহাত আঁকড়ে ধরে বলেছিল, সৌম্য শোনো, আমার কোনো প্রবলেম হলে, আমি ইংল্যান্ড থেকে বা ঢাকা থেকে ফিরতে লেট করলে তুমি যেন আমাকে দেয়া কথা ভুলে যেও না। সৌম্য ভ্রুকুচকে বলেছিল, কি ভুলে যাব অধীর ভাইয়া? অধীর মলিন মুখে বলেছিল, আসলে এই গ্রামে আসতে মাঝে মাঝে আমার অনেক প্রবলেম হয়, কারণ বলতে পারবো না, তুমি শুধু তোমার বনুকে আমার জন্য রেখে দিবে। শুনেছি গ্রামের মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। কথাটা শুনে সৌম্য শব্দ করে হেসেছিল অনেকক্ষণ। অধীর হাসেনি, তার চোখে মুখে চিন্তা ছিল। বাবার সাথে এই গ্রামে আসা নিয়ে সবসময় ঝামেলা লাগে তার, সেটা নিয়েই যত চিন্তা ছিল। সৌম্য নিজেকে সামলে বলেছিল, আপনার জন্য আমার বনুকে রেখে দেওয়ার কথা আপনি প্রতিদিনই বলেন। আমি তো বলেইছি আমি জীবনেও আমার বনুকে অন্য জায়গায় বিয়ে দিব না। তবু আপনি প্রতিদিনই এভাবে বলেন, এক কথার কতবার বলবেন? মনে হয় প্রেম হওয়ার আগেই ছ্যাঁকা খাচ্ছেন আপনি। অধীর সৌম্যর কথা শুনে হেসে ফেলেছিল। সৌম্যর কাঁধে হাত রেখে বলেছিল, আমি ভীষণ ভয় পাই সৌম্য, তুমি এখন বুঝবে না, যেদিন আমার জায়গায় আসবে সেদিন বুঝবে। আপাতত আমাকে দেয়া কথা রাখবে, আর কিছু করতে হবে না। সৌম্য হেসে বলেছিল, অবশ্যই রাখবো অধীর ভাইয়া। পুরনো দিনের কথাগুলো ভেবে সৌম্যর ভেতর থেকে শব্দহীন চিৎকার বেরিয়ে আসে। সে তো চেয়েছিল তার অধীর ভাইয়ার বউ হিসেবে তার বনুকে দেখতে। সে অধীরকে দেয়া কথা রাখতে চেয়েছিল। আকাশপানে চেয়ে অধীর ভাইয়াকে ডেকেছিল। অধীর হারিয়ে গিয়েছিল। ভাগ্য তাদের কারো সহায় হয়নি। কোথায় যেন শুনেছিল, আমরা যা দেখে সবচেয়ে বেশি ভয় পাই, আল্লাহ সবার আগে নাকি আমাদের সেই পরিস্থিতিতেই ফেলে দেয়। কথাটা এতদিন সৌম্যর কাছে বানোয়াট মনে হলেও আজ কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করল। এই যে অধীর সবচেয়ে বেশি ভয় পেত তার বনুকে হারানোর, আর অধীর ভাইয়ার পাওয়া ভয়টুকু আল্লাহ নিমিষেই কত কঠিনভাবে বাস্তবায়ন করে দিল। অধীর ভাইয়ার ভাগ্য তার বনুকে শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি, তার বনুকে হারানোর কারণ হিসেবে আল্লাহ অধীর ভাইয়ারই সবচেয়ে প্রিয় বন্ধুকে বেছে নিয়েছে। সৌম্য ঝাপসা চোখে এক ধানে চেয়ে রইল জেডিরূপে অধীরের পানে। আকাশ জেডির দিকে চেয়ে ভাঙা গলায় বলে, সব বাদ দিয়ে যদি এসে বলতি আমার সন্ধ্যামালতিই তোর প্রাণ, তবে আমি সন্ধ্যামালতিকে তোকে দিয়ে দিতে না পারলেও নিজে মরে যেতাম জ্যাক।
তোর চোখের সামনে আমি আর আমার সন্ধ্যা মালতী সুখের সংসার করে তোর বুকের দহন বাড়াতাম না, কিন্তু তুই এসব কি করে ফেললি জ্যাক? জেডি মাথা উঁচু করে তাকায় আকাশের দিকে, ভরা গলায় বলে, আমার প্রাণকে আমাকে দিয়ে দিতে পারতি না কেন? আকাশ ঠোক গেলে বলে, আমি ছাড়া ওকে ছোঁয়ার অধিকার আমি কাউকে দেব না, সেটা তুই হলেও। জেডির মলিন মুখখানা আরও মলিন হলো। বলে, আর আমাকে দেওয়া কথা সব ভুলে গেলি? আকাশের বুকের যন্ত্রণা বৃদ্ধি পায়, শ্বাস চেপে বেঁধে আসা গলায় বলে, আমার সন্ধ্যা মালতীর জন্য হাজারটা কথার বরখেলাপ করে অসম্মানের ভার বইতে পারি আমি। জেডির বেদনা মিশ্রিত দু চোখ বেয়ে নোনা জল গড়ায়, দুর্বল শরীরটা ধীরে ধীরে টেনে তোলে। আকাশের দিকে সামান্য এগিয়ে এসে আকাশের মুখোমুখি হয়ে বলে, তাহলে আমিও আমার সন্ধ্যা প্রাণের জন্য বিশ্বাসঘাতক হতে পারি। আকাশ ঠোক গিলল, চোখ দুটোই বড্ড ব্যথা, এক বুকে কত শত আঘাত। জেডি দুহাতে চোখ ডলে বলতে শুরু করে, যে এভির দেখা পাওয়ার আশায় আমি জেলে বসে মাসের পর মাস গুনেছি, এভি আমার খোঁজ নিতে আসবে ভেবে প্রতিনিয়ত অপেক্ষা করেছি, অপেক্ষার প্রহর ফুরত না বলে কত শত অশ্রুকণা ঝরিয়েছি, সেই এভি আমাকে ভুলে আমার প্রাণকে নিয়ে কত সুখে সংসার করছিল। একটা সময় এসে তুই, সৌম্য, সন্ধ্যাপ্রাণ সবাই আমাকে একেবারেই ভুলে গিয়েছিলি শেফি। আমি কি তোদের জন্য কিছুই করিনি? কোনো কারণ ছাড়াই আমার উপর তোর আগে থেকেই এতটা রাগ আর ঘৃণা জমেছিল যে পরবর্তীতে আমার সাথে দেখা হওয়ার পরেও আমার ব্যাপারে সামান্য একটু খোঁজও নিসনি এভি। আমি খারাপ তা আমি জানি এভি, কিন্তু তুই লাস্ট 7-8 বছরে মনুষ্যত্বের খাতিরেও আমার একটা খোঁজ নিসনি এভি। আর ওই 4 বছর মরে গেছি নাকি বেঁচে আছি সেই খোঁজটাও নিসনি এভি। কথাগুলো বলে জেডি ডান হাতের বুড়ো আঙুল দ্বারা ডান চোখের নুন পানি ছিটকে ফেলে। আকাশ মলিন মুখে জেডির দিকে চেয়ে আছে, মুখে রা নেই। মা তাকে যা বলেছিল সেসবের সত্যতা সে পরে বুঝেছিল ঠিকই, কিন্তু সে জেডির ওপর রাগ অভিমান করার পর জেডিকে আর তার কাছে না আসতে দেখে দুঃখ পেয়েছিল খুব। খোঁজ নিয়ে জেনেছিল জেডি ইংল্যান্ড চলে গিয়েছে। এটা শুনে আকাশের খারাপ লাগার পরিমাণ বাড়ে। এরপর সে জেডির নাম্বারে কল করলে জেডি ফোন বারবার কেটে দেয়া হতো। আকাশের ভীষণ খারাপ লেগেছিল, তার অভিমানের মাত্রা গাঢ় থেকে গাঢ় হল। কিন্তু জেডি আর বাংলাদেশ আসলো না। আকাশ ভেবেছিল জেডি ইচ্ছে করে তাকে ইগনোর করছে, এজন্য সে এক প্রকার জেদ করেই জেডির আর খোঁজ নেয়নি। বুকে পুষেছিল পাহাড় সম অভিমান। একদিন যেই জ্যাকের পাশে কেউ ছিল না, জ্যাকের বাবা পর্যন্ত ছিল না, সেদিন সে নিজে একটা বাচ্চা হয়ে জ্যাককে বুকে জড়িয়ে নিয়েছিল। সেই জ্যাক তাকে ভুলে গিয়েছে ভেবে আকাশ যেমন কষ্ট পেয়েছিল, তেমনি জ্যাকের একটা ফোনের অপেক্ষা করত। কিন্তু বছর ঘুরলেও সে জ্যাকের থেকে কোনো রেসপন্স পায়নি। সে ভেবেছিল জ্যাকের ভালো অবস্থান হওয়ায় জ্যাক তাকে আর মনে করতে চায় না, তাই সে নিজেও আর জ্যাকের দিকে ফিরে তাকায়নি। কিন্তু তার ভাবনা সব ভুল ছিল। সে অভিমান করে প্রিয় বন্ধুর থেকে দূরে সরে থেকেছে, আর তার প্রিয় বন্ধু সুদূর ইংল্যান্ডের জেলে বসে তার জন্য চোখের জল ফেলেছে। আকাশের নিজেকে ভীষণ অসহায় এক প্রাণী মনে হল। সে যদি একবার জানত জ্যাক ওই ইংল্যান্ডের জেলে, তবে সে এই বাংলাদেশের মাটিতে আর 1 সেকেন্ডের জন্যও থাকত না। কিন্তু এখানে ভাগ্য তাদের সহায় হয়নি। জেডি ভাঙা গলায় বলে, আসলে আমি সবসময় তোর সাথে চিপকে থেকে থেকে সস্তা হয়ে গিয়েছিলাম, তাই আমার প্রতি তুই বিরক্ত হয়ে গিয়েছিলি, এটা আমি পরে বুঝেছি। আকাশ বিস্ময়ের সাথে ধরা গলায় আওড়ায়, জ্যাক। জেডি নিজেকে সামলে গলা ঝেড়ে বলে, জেনে হোক বা না জেনে হোক, আমার সাথে নিষ্ঠুরতার সূচনা তোরাই করেছিলি এভি। আমার লাইফে আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় মানুষ তোরা ছিলি, অথচ একটা সময়ে এসে তোরা সবাই আমাকে ভুলে গিয়েছিলি। তোদের কারো ভাবনায় আমার ছায়াটুকুও ছিল না। এইটুকু বলে জেডি আবারও চোখ মুছল। আকাশ ঝাপসা চোখ আর ব্যথাযুক্ত মন নিয়ে কেবল জেডিকে দেখে গেল। পিছনে দাঁড়ানো সন্ধ্যার চোখের বাঁধ থামে না। সে কেবল জেডিরূপী অধীরকে দেখে। সৌম্যিরও একই অবস্থা, প্রত্যেকে যেন অনুভূতিহীন হয়ে গিয়েছে। জেডি আবারও বলে, তোদের সবাইকে সুখে সংসার করতে দেখে আমি থমকে গিয়েছিলাম, সীমাহীন দুঃখ পেয়েছিলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। বাবার বন্ধুকে সব খুলে বললে সে আমাকে জানায়, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। আমি দিশেহারা পথিক ছিলাম, মাথা কাজ করছিল না তখনও। হঠাৎ খবর পেলাম তুই ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিস হেলিকপ্টার নিয়ে, আর বাবার বন্ধু আঙ্কেল আমার আড়ালে তোর হেলিকপ্টার ক্র্যাশ করিয়েছে। খবরটি পেয়ে মনে হলো কাঁচা আঘাতপ্রাপ্ত জায়গায় আবারও ভয়ানকভাবে কেউ আঘাত করল। ভাগ্যিস তখনও বাংলাদেশেই ছিলাম। আমি ছুটে যাই সেখানে, যেখানে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল। সকলের আড়ালে তোর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বাংলাদেশেই তোর ট্রিটমেন্ট করাই। 2 দিনের মাথায় তোকে নিয়ে ইংল্যান্ড ব্যাক করি।
তখনও আমার মাথায় কোনো প্ল্যান ছিল না তোকে বাঁচানোর ছাড়া। ইংল্যান্ড নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাই, তুই ধীরে ধীরে সুস্থ হচ্ছিলি। তবে ডক্টর আমাকে জানায় তোর রিসেন্ট কিছু স্মৃতি মুছে গিয়েছে, লাইক গত 1, 2 অথবা 3 বছরের স্মৃতি। তবে তোর স্মৃতি ধীরে ধীরে ফিরে আসবে। তখন আমার মাথায় প্ল্যান আসে। আমি বুঝেছিলাম তুই জ্ঞান ফিরলেও তুই সন্ধ্যাকে চিনতে পারবি না। এজন্য আমি ভাবি তুই সন্ধ্যাকে চিনতে না পারলে, সন্ধ্যাকে অস্বীকার করলে আমি আমার সন্ধ্যা প্রাণকে পাব। তাই তোর যেন ধীরে ধীরেও স্মৃতি না ফিরে আসে, এজন্য ঔষধ দিতাম তোকে। সাথে তোর হার্টের কাছে একটি ডিভাইস সেট করিয়ে দিয়েছিলাম, যেন তুই কখন কি করছিস সব খবর আমি পাই। এতে আমার কাজে গরমিল হতো না। এরপর তোকে অন্য লোকের দ্বারা ভুল বুঝিয়েছিলাম সন্ধ্যা আর সৌম্যর ব্যাপারে। সৌম্য তোর বাবাকে ছুরি মারছে, এই ভিডিওটি আমি 2 লোক ভাগা করে তাদের সৌম্য আর তোর বাবার মাস্ক পরিয়ে অ্যাক্টিং করিয়েছিলাম। এরপর সেটা তোকে সেন্ড করেছিলাম, যাতে তোর মনে বিন্দুমাত্র সন্দেহ না হয়। আর তুই যে ভিডিওগুলোর ফুটেজে নিজেকে দেখতি, অর্থাৎ তোর মায়েরা বলতো তুই বাংলাদেশে ছিলি, কিন্তু তুই ফুটেজে দেখতি তুই ইংল্যান্ড, ওই ভিডিওগুলো এডিট করা। আসলে আমি ভার্সিটি লাইফ থেকেই টুকটাক মাফিয়া রিলেটের সাথে একটু আধটু অ্যাড ছিলাম, তুই জানতি। তবে আমি নিজের জন্য জায়গা তৈরি করার আগে তুই সেজে তোর স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, অর্থাৎ তোর ইংল্যান্ডের মাফিয়া কিং হওয়ার স্বপ্ন। তাই মাস্ক সহ বিভিন্ন মেকআপ নিয়ে তুই সেজে ওই কাজগুলো করতাম। ইচ্ছে ছিল কোনো একদিন তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তার মধ্যেই এত সব ঝামেলা লেগে গেল, আর তোর সেই অবস্থান সহ ওই ফুটেজগুলো জমা থাকলো। এরপর তুই সুস্থ হলে তুই নিজেকে ইংল্যান্ডের মাফিয়া কিং হিসেবে দেখতে পাস। তোর কিছু মনে না থাকায় তুই সন্দেহ করিসনি, তবে মাঝে মাঝে ডিস্টার্ব হতি অভ্যেস না থাকায়, কিন্তু আমি ধীরে ধীরে ম্যানেজ করে নিয়েছিলাম। এরপর তুই প্রতিটি কাজ আমার প্ল্যান মাফিক করছিলি। বাংলাদেশে ফিরে সন্ধ্যাকে অস্বীকার করা থেকে শুরু করে সৌম্যর সাথে রুড বিহেভ। আমার ধারণা ছিল তুই সন্ধ্যার সৌম্যকে কখনো মনে করতে না পেরে ওদের আঘাত করলে তুই সন্ধ্যার সৌম্যর মন থেকে উঠে যাবি, আর তোরও কখনো কিছু মনে পড়বে না। আমি ভেবেছিলাম আমার সন্ধ্যা প্রাণ সাময়িক কষ্ট পাবে। এরপর আর 5 জন মানুষের স্বামী মারা গেলে বা ছেড়ে দিলে তারা যেমন দ্বিতীয়বার সংসার করে, আমার সন্ধ্যা প্রাণও আমার সাথে তেমনি দ্বিতীয়বারের মতো সংসার বাঁধবে। তোর বাচ্চাকেও আমি মারতে চাইনি। প্রথম দিকে রাগ হলেও পরবর্তীতে ভেবেছিলাম সন্ধ্যা প্রাণের সাথে ওই বাচ্চাকেও আমি নিয়ে নেব, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎই কেমন সব ওলটপালট লাগছিল। আমার প্ল্যান প্রথম দিকে কাজ করলেও পরের দিকে কেমন যেন হচ্ছিল। হাজার চেষ্টা করেও সবশেষে যেন তোরা সেই এক সুতোয় আটকে যেতি। তখন আমি টার্গেট করি তোর বাচ্চাকে। আমার মনে হয়েছিল সৃজনকে মারলে আমার প্ল্যান আবারও ঠিকঠাক কাজ করবে, তোরা কনফার্ম আলাদা হয়ে যাবি। এটুকু বলতেই আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করে জেডির নাক বরাবর একটা ঘুষে মারে। জেডির শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ দুহাতে জেডির হুডি শক্ত করে টেনে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, কুত্তার বাচ্চা, আমার রক্ত, ওকে মারতে যাওয়ার আগে তোর বুক কাঁপেনি? জেডি একটু হেসে বলে, কাঁপেনি তো। কথাটা বলতেই আকাশ জেডির নাক বরাবর আরেকটি শক্ত ঘুষে মেরে দেয়। চিৎকার করে বলে, অমানুষ, অকৃতজ্ঞের চেয়েও অধম তুই। এরপর একটু থেমে বলে, আমার ভাই নিয়াজকে কেন মেরেছিস তুই? জেডি মলিন মুখে তাকায় আকাশের দিকে, বলে, তোর একমাত্র ভাই তো আমি ছিলাম, নিয়াজ কবে তোর ভাই হলো? আকাশ বজ্র কণ্ঠে বলে, তোর মতো বেইমানরা এই এবির ভাই তো দূর, কর্মচারী হওয়ার যোগ্যতা রাখিস না। বল, আমার ভাইকে কেন মেরেছিস? জেডি গাছাড়াভাবে বলে, নিয়াজকে আমার কখনোই পছন্দ ছিল না। ও সবসময় তোর বন্ধু হতে চাইত, আমাদের বন্ধুত্বের মাঝে ভাগ বসাতে চাইত, তবুও ছেড়ে দিতাম। কিন্তু আজ তোর অপারেশন করালে ওখানে 99.99% ঝুঁকি থাকত। ও এসব জেনেও এই সস্তা বাংলাদেশে সেই অপারেশন করতে চাইছিল, তাই ওই অসহ্যকর নিয়াজকে মেরে দিয়েছি। আকাশ রেগে জেডিকে ছুঁড়ে ফেলার মতো করে ধাক্কা দেয়। জেডি কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ফুঁসতে ফুঁসতে বলে, এসব ঢঙের দরদ নিজের মাঝেই রাখিস। নিয়াজ জানতো আমি যে কষ্টে ছিলাম এর চেয়ে মরণ ভালো, তাই সে শেষ চেষ্টা করছিল। আর তুই? জেডি অসহায় কণ্ঠে বলে, আমি জানতাম না এবি তোর স্মৃতি ফিরেছে। একবার যদি জানতাম তোর স্মৃতি ফিরেছে আর তুই কষ্ট পাচ্ছিস, তবে আমি হার মেনে নিতাম। আমি তো শুধু সন্ধ্যাপ্রাণকে পাওয়ার জন্য শেষ চেষ্টা। জেডির কথা থেমে যায় আকাশের থেকে সামান্য পিছনে ডান দিকে সরে দাঁড়ানো কান্নারত সন্ধ্যার দিকে চোখ পড়লে। সন্ধ্যা জেডির দিকেই চেয়ে। দুজনের চোখাচোখি হলো। সন্ধ্যা দৃষ্টি সরালো না, ধীর পায়ে এগিয়ে আসে জেডির দিকে। আকাশের থেকে এক পা সামনে দাঁড়িয়ে জেডির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে,
আপনি আমার নিয়াজ ভাইয়াকে মেরে ফেলেছেন? জেডি সন্ধ্যার দিকে চেয়ে ভোগ গিলল। সন্ধ্যার বিশ্বাস হয় না তার নিয়াজ ভাইয়া মরে গেছে। নিয়াজ এমন একজন ব্যক্তি ছিল যাকে সন্ধ্যা এমন কোনো বিপদ নেই যে সে নিয়াজকে তার পাশে পায়নি। সেই মানুষটা মরে গেছে, তাও আবার তার আর সৌম্য ভাইয়ার এককালের ভীষণ প্রিয় অধীর ভাইয়ার হাতে। সন্ধ্যা আবারও ভাঙা গলায় বলে, আমাদের অধীর ভাইয়া মানুষ্য খুন করতেও জানে। তুমি নিয়াজ ভাইয়াকে মেরেছ অধীর ভাইয়া? জেডির বুকটা কেমন মোচড়ে উঠল। ঠিক কতগুলো বছর পর সন্ধ্যা তাকে আবারও অধীর ভাইয়া আর তুমি করে ডাকল। জেডির চোখজোড়া ঝাপসা হয়। পিছে দাঁড়ানো আকাশ পিঠ ফিরিয়ে রাখা সন্ধ্যার দিকে চেয়ে আছে, দৃষ্টিতে প্রাণ নেই। জেডিকে করা সন্ধ্যার সম্বোধনে বিন্দুমাত্র অবাক হয়নি সে। জেডি আর সন্ধ্যার ছোটবেলার প্রতিটি ঘটনা জেডি তাকে এতবার বলেছিল যে আকাশ একবার চোখ বুঝলেই আজ ওদের দুজনের কথোপকথন গড়গড় করে বলে দিতে পারবে। তার সন্ধ্যা মালতী জ্যাকের প্রাণ কথাটি ভাবতেই আকাশের বুক ব্যথার পরিমাণ বাড়তে লাগল। সন্ধ্যা এবার চেঁচিয়ে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? জেডি ঢোক গিলে ছোট্ট করে আওড়ায়, মেরেছি। সন্ধ্যার সহ্য হলো না। এই লোকটা তাদের সবার জীবন ধ্বংস করার পথে নেমেছে তো নেমেছেই, তার ছেলেটাকেও কতবার মারতে চেয়েছে, আর আজ তাদের নিয়াজ ভাইয়াকে একদম মেরে ফেলেছে। সন্ধ্যা জেডির দিকে তেড়ে যেতে নিলে পিছন থেকে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যাকে দু হাতের মাঝে আগলে নেয়। সন্ধ্যার ভাইয়ের বাধা পেয়ে শান্ত হয়। ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। নিয়াজ ভাইয়া নেই, এটা সে কি করে মেনে নিবে? গতকালকেই তাকে নিয়াজ বলেছিল আর 2 দিন অপেক্ষা করতে, তাহলে নাকি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক করতে গিয়ে নিয়াজ ভাইয়া তার জীবনটাই দিয়ে দিল। সৌম্যর দৃষ্টি জেডির দিকে, জেডির দৃষ্টি সৌম্যর দিকে। সে সৌম্যর দিকে চেয়েই বলে, নিয়াজকে মেরেছি। সৌম্যর ইরাবতীর মুখে অ্যাসিড ছুড়ে দিয়েছি, গুলি করে মেরে ফেলতে চেয়েছি। সৌম্যর স্বপ্নের বাড়ি কেড়ে নিয়েছি। সৌম্যর কপালে একটা ছোটোখাটো চাকরি তো দূর, টিউশনটাও ঠিক করে করতে দিইনি। সবশেষে সৌম্যর নামে মামলা ঠুকে জেলে ঠুকিয়েছি। সৌম্য পাথরের মতো দাঁড়িয়ে তার নিষ্ঠুর অধীর ভাইয়াকে দেখল। সে যে অধীর ভাইয়াকে চিনত, সে ছিল স্বচ্ছ, মন মানসিকা ছিল শুভ্র রঙের মতো সফেদ, যে মানুষকে আঘাত নয় শুধু ভালোবাসতে জানত। সেই চেনা অধীর ভাইয়ার কত অধঃপতন হয়েছে। নিজের চাওয়া পূরণ হয়নি বলে তাদের প্রত্যেকের সাথে দিনের পর দিন নোংরা খেলা খেলেছে, মানুষ খুন করেছে। আর সে বোকার মতো ভাবত তার অধীর ভাইয়া বেঁচে থাকলে তার জীবন থেকে দুঃখ নামের অধ্যায় মুছে যেত। অথচ গত 4 বছরে তার জীবনের সকল দুঃখ তার অধীর ভাইয়াই তাকে দিয়েছে। সৌম্যর সারা শরীরে অসহনীয় ব্যথা ছুটাছুটি করছে। সে জেডির দিকে চেয়ে প্রাণহীন হেসে বলে, অথচ আমি ভাবতাম আমাদের অধীর ভাইয়া বেঁচে থাকলে আমাদের জীবন থেকে দুঃখ নামের অধ্যায় মুছে যেত। কত বোকা আমি। জেডির টইটুম্বুর হয়ে আসা চোখ দুটো থেকে টুপ করে জল গড়াতে নেয়। তার আজই জেডি দৃষ্টি ফিরিয়ে নেয় ডান দিকে। সন্ধ্যা নিজেকে সামলায়। আসমানি নোয়ান কোথায় এ নিয়ে তার আগে থেকেই চিন্তা করছিল, সাথে সন্দেহ, কারণ আসমানি নোয়ান তাকে কিছু বলতে চেয়েছিল, আর উনি সেদিন ভীষণ বিধ্বস্ত ছিল। সবচেয়ে বড় কথা, তার আম্মা তাকে সন্ধ্যা বলে ডাকে না। আর আজ অধীরের মুখে সব শুনে তার শিওর মনে হচ্ছে অধীরই জানে আসমানি নোয়ানের খোঁজ। সন্ধ্যা তার ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে অধীরের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার আম্মা কোথায়? কথাটা শুনে জেডি চোখ বুঝল। সময় না নিয়ে সহজ গলায় বলে, বাগানের শেষ মাথায় তার কবর। কথাটা শুনে আকাশ, সৌম্য, সন্ধ্যা তিনজনের মাথার উপর যেন বিনা মেঘে বজ্রপাত হলো। স্তব্ধ হয়ে যায় তিনজনেই। আসমানি নোয়ানের কবর মানে তিনি আর বেঁচে নেই? কেউ কিছু বলার আগে জেডি নিজেই বলে, আমার ব্যাপারে সব জেনে গিয়েছিল তাই মেরে দিয়েছি। জেডির বলা পরবর্তী কথায় সকলে বোধহয় কিছু সময়ের জন্য বোধ হারিয়ে ফেলল। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বাগানের উল্টো দিকে এক প্রকার দৌড় লাগায়। পা চলছে না, মাথাটা ভনভন করে ঘুরছে, দু চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। সন্ধ্যার পিছু পিছু আকাশ আর সৌম্য বড় বড় পায়ে এগোয়। দুজন পাশাপাশি হাঁটছে, তবে মাঝখানে অনেকটা ফাঁকা। দুজনের মাথায় আসমানি নোয়ান ছাড়া আপাতত কেউ নেই। সন্ধ্যার পরপর আকাশ আর সৌম্য বাগানের শেষ মাথায় এসে পৌঁছায়। চোখ পড়ে এক কোণায় কবরের মতো মাটি উঁচু করে রাখা। কবরের এক মাথায় একটি খেজুর গাছ গেড়ে দেওয়া। সন্ধ্যা কাঁদতে কাঁদতে কবরের মাথায় বসে পড়ে। তাদের মাথার ওপর থাকা বটগাছটা নাকি এই মাটির নিচে শুয়ে আছে। তাকে বলা আসমানি নোয়ানের শেষ কথাগুলো বারবার কানে বাজছে। তার গালে হাত দিয়ে বলেছে তাকে সাহসী জান্নাত হয়ে বাঁচতে। তার আম্মার এক একটা কথা কত দামি ছিল। তার দুঃখী জীবনে তার ভাইয়ের পর
তার আম্মাই একমাত্র তাকে বুকে জড়িয়ে নিত, কত আদর ভালোবাসায় মুড়িয়ে রাখত। সেই মানুষটা হারিয়ে গেছে। সন্ধ্যা কাকে আম্মা বলে ডাকবে? তার মাথায় মায়ের মতো আর কে হাত বুলিয়ে দিবে? সে না খেলে তাকে কে শাসন করবে? সন্ধ্যার বুকটা হু হু করে ওঠে, কাঁদতে কাঁদতে করুণ সুরে আওড়ায়, আম্মা, তুমি কোথায় চলে গেলে আমাদের রেখে? তোমার সৃজন দাদুভাই তোমাকে ছাড়া কি করে থাকবে আম্মা? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আকাশ পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি ওই উঁচু কবরটার দিকে। বারবার মনে পড়ছে মায়ের সাথে শেষবার দেখা হওয়ার দৃশ্য। যখন সে বাড়ি এসেছিল, শিমুকে জিজ্ঞেস করছিল সন্ধ্যার কথা। তখনই তার মা রুম থেকে বেরোচ্ছিল, কিন্তু তাকে দেখে তার মা মুখ ফিরিয়ে নিয়েছিল, দরজা বন্ধ করে দিয়েছিল আর বেরোয়নি রুম থেকে। সেটাই ছিল আকাশের সাথে তার মায়ের শেষ দেখা। তার মা তার ওপর বড্ড রাগ অভিমান পুষে বুকে শত শত যন্ত্রণা চেপে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সে পারেনি তার মায়ের কাছে ক্ষমা চাইতে, পারেনি তার মায়ের ভুল ভাঙাতে, পারেনি মায়ের অভিমান ভাঙাতে। আকাশের রক্ত লাল দুচোখ ফেটে নোনা পানি গালে গড়িয়ে পড়ে। সৌম্য বারবার ঝাপসা চোখজোড়া পরিষ্কার করছে ডান হাত দ্বারা। আসমানি নোয়ান তার বাড়ি গেলেই বলত, সৌম্য, মায়ের বাড়ি ফিরবে না আব্বা? সৌম্য বরাবর চুপ থাকত। আসমানি নোয়ান সৌম্যর মাথায় মায়ের স্নেহের হাত বুলিয়ে চুমু খেয়ে বলত, দোয়া করি আব্বা, আবারও সব আগের মতো হোক, আমার ছেলেমেয়েরা আবারও এক হোক। আসমানি নোয়ান এমন আরও কত আদর মাখা দোয়ায় ভরা কথা বলত। সব বুঝি স্মৃতি হয়ে গেল? মাকে হারিয়ে ভেবেছিল আরেকটা মা পেয়েছে, অথচ আবারও ভাগ্য তাদের সাথ দিল না। সন্ধ্যা ধীরে ধীরে নিজেকে সামলায়, এরপর হঠাৎই কবর পাড় থেকে দাঁড়িয়ে যায়। উল্টো ঘুরে দৃঢ় পায়ে এগিয়ে আসে জেডির দিকে, যে সন্ধ্যাদের পিছু পিছু এখানে এসে দাঁড়িয়েছিল। সন্ধ্যাকে নিজের দিকে আসতে দেখে জেডি দ্রুত ঝাপসা চোখজোড়া মুছে নেয়। সন্ধ্যা জেডির সামনাসামনি এসে দাঁড়ায়। টকটকে লালিত চোখ দুটো জেডির চোখে নিবদ্ধ রেখে রাগান্বিত স্বরে বলে, তোকে আমি এতটাই ঘৃণা করি, যেই ঘৃণা পরিমাপ করা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। কথাটা বলে সন্ধ্যা একদলা থুতু জেডির মুখে নিক্ষেপ করে। জেডি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, অবাক হলো ভীষণ, কিন্তু সে নির্বিকার চিত্তে সন্ধ্যার রাগান্বিত মুখপানি চেয়ে রইল। কেন যেন কান্না পাচ্ছে ভীষণ, চোখজোড়া ভিজলও, তবে সে নির্বিকার এক ধ্যানে চেয়ে রইল। সন্ধ্যা আবারও রূঢ় কণ্ঠে বলে, পাপে পাপে পথ যে ভরে, শেষে পাপই গেলে ধরে। সময় কারো বন্ধু নয়, ভালোমন্দ সবই কয়। আজ হাসছ তুমি সুখের ঘোরে, কাল কাঁদবে সময়ের ডোরে। কথা যা বলে সন্ধ্যা আর দাঁড়ায় না, ডান দিকে ফিরে দৃঢ় পায়ে হাঁটতে থাকে। দু চোখ বেয়ে নোনা জল গড়াচ্ছে। এমন দিন কেন এলো যেদিনে দেখতে হচ্ছে তার প্রিয় অধীর ভাইয়া তার প্রিয় মানুষদের একে একে হত্যা করছে? এর চেয়ে তো ছোটবেলায় অধীর মারা গেলেই ভালো হতো। আকাশ জেডির দিকে তাকিয়ে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা এক ফোঁটা পানি ছিটকে ফেলে। রক্ত লাল চোখ দুটো থেকে মনে হলো আগুনের ফুলকি ঝরছে। সে ডান দিক থেকে একটি গাছ থেকে গাছের মোটা ডাল চারা দিয়ে ভাঙল। এরপর সেটি হাতে নিয়ে বড় বড় পায়ে জেডির দিকে এগোয়। সেকেন্ডের মাথায় জেডির সামনে এসে চোখের পলকে গাছের মোটা ডালটি দ্বারা জেডির ডান দিকে সর্বশক্তি দিয়ে আঘাত করে। জেডির মাথা নিচু ছিল, হঠাৎ আক্রমণে সে মোটেও প্রস্তুত ছিল না। আকাশের শক্ত আঘাতে সে একদম উল্টে পড়ে যায় কয়েক হাত দূরে। আকাশ এগিয়ে গিয়ে বাঁ হাতে জেডিকে টেনে তুলে ডান হাতের গাছের ডাল দ্বারা জেডির বাম গাল আর ঘাড় বরাবর আঘাত করে। সে একেবারে 3 বার উল্টে যায়। এবারের মারটার জন্য জেডি প্রস্তুতি নিতে পারেনি। মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, খুক খুক কেশে ওঠে জেডি। অধীরকে প্রথমবার মারের শব্দ পেয়েই সন্ধ্যা উল্টো ঘুরে দাঁড়িয়েছিল। অধীরকে এভাবে মারতে দেখে সন্ধ্যা দুহাতে মুখ চেপে ফুপিয়ে ওঠে। দ্বিতীয় মারে অধীরের মুখ থেকে রক্ত পড়তে দেখে সে আর সৌম্য দুপাশ থেকে অধীরের দিকে আসতে নেয়, কিন্তু দুপায়ে গিয়ে দুজনেই থেমে যায়। মনে পড়ে অধীরের করা কার্যকলাপের কথা। দু ভাই বোন দুপাশে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে যায়, ভেজা চোখে আহত অধীরের পানে চেয়ে থাকে। ওদিকে আকাশ এগিয়ে এসে মাটিতে শয়নরত অধীরকে হাতের ডাল দ্বারা দুদিক থেকে সমানে মারতে থাকে। জেডির পরনের হুডি টেনে খুলে ছুঁড়ে ফেলে আকাশ, তার ভস্ম করা দৃষ্টি জেডির পানে। ইতোমধ্যে জেডির মুখ থেকে অজস্র রক্ত বেরিয়েছে, পরনের শার্ট রক্তে ভিজে গিয়েছে। কিন্তু আজব করা ব্যাপার, জেডি হাসছে, রক্তে মাখামাখি ক্লান্তিতে ভরা মুখে প্রাণ খোলা হাসি হাসছে। আকাশকে একবারও বাধা দিচ্ছে না। আকাশ রক্তমাখা গাছের ডালটি ছুঁড়ে ফেলে দুহাতে জেডির শার্টের কলার টেনে ধরে। এখনও ভস্ম করা দৃষ্টি জেডির পানে, কিন্তু জেডি হাসছে, ধীরে ধীরে তার শরীরটা নেতিয়ে আসছে। আকাশ অসহ্যকর অনুভূতি নিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে জেডির রক্তাক্ত মুখ বরাবর আরও দুটো ঘুষি মারল। হাতের কাছে মাটিতে গেড়ে রাখা একটি চাকু পেয়ে আকাশ তার ডান হাতের মুঠোয় চাকুটি নিয়ে নেয়।
জেডির দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে জেডির বুক বরাবর গেঁথে দেওয়ার জন্য ঝড়ের গতিতে চাকুটি জেডির বুকের দিকে নিয়ে যায়। চাকুটি জেডির বুক ছুঁই ছুঁই হতেই আকাশের হাত থেমে যায়। জেডি আকাশকে থেমে যেতে দেখে মলিন হাসে। নেতিয়ে যাওয়া রক্তে মাখামাখি শরীর নিয়ে অস্পষ্ট ভাঙা স্বরে বলে, থেমে গেলি কেন? আমি অপেক্ষা করছিলাম। জেডির বিধ্বস্ত মুখাপানে ব্যথাতুর নয়নে চেয়ে আছে আকাশ। চাকু ধরে রাখা হাতটি থরথর করে কাঁপছে, চোখের কোণে নোনা জল। বা হাতে জেডির সারা মুখে লেপটানো রক্ত মুছে দিয়ে ধরা গলায় বলে, জানিস জ্যাক, তোকে আমি ছোট থেকে যতটা আদর ভালোবাসা দিয়েছি তার ৯০ ভাগের ১ ভাগ আদর ভালোবাসাও আমি আমার সৃজনকে দিতে পারিনি। সেই তুই। আকাশের চোখ থেকে টুক করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। একই সাথে জেডির চোখ থেকেও দুফোঁটা নোনা জল গড়ালো। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।